হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি সামান্য একটা চড়ুই পাখি ৮ কোটি মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই বিষয়ে জানাতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে দিন। প্রকৃতি তার আপন গতিতে বয়ে চলে পাহাড়ি ঝর্ণার মতন। ক্রমাগত পরিবর্তনশীল প্রাকৃতিক নিয়মের সাথে মানিয়ে নিতে না পেরে হারিয়ে গেছে ডাইনোসর, ম্যামথ সহ দানবীয় সব প্রাণী। আবার বহাল তবিয়তে রয়ে গেছে পিঁপড়ের মতো ক্ষুদ্র প্রাণীও। যোগ্যতম প্রাণীরাই শুধু টিকে থাকে, এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতি কখনোই সীমা লঙ্ঘনকারীকে ক্ষমা করে না, এটা নিয়মিত ধ্রুব খেলা। মানব সভ্যতার ইতিহাসেও রয়েছে এমন বহু বিপর্যয়ের ঘটনা, কিন্তু 1958 সালে চীনে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল তা হয়তো কখনো কারো পক্ষে কল্পনা করা সম্ভব ছিল না। গণপ্রজাতন্ত্রী চীনের জনক মাও সেতুং একদিন সিদ্ধান্ত নিলেন, সময় হয়েছে পরিবেশ থেকে চড়ুই পাখি বিলুপ্ত করার। সে আদেশ যথাযথভাবে পালন করা হয়েছিল, কিন্তু এমন অন্যায় সহ্য করেনি প্রকৃতি। ফলে শুরু হলো প্রকৃতির বিপর্যয়, যে বিপর্যয়ে পরবর্তী 3 বছরের মাথায় প্রাণহানির সংখ্যা দিয়ে দাঁড়ায় 45 মিলিয়ন। এই সব কিছুর সূচনা হয়েছিল 9 বছর আগে, 1949 সালে চীনের ক্ষমতায় গেল কমিউনিস্ট পার্টির হাতে। চীনের অর্থনীতিকে অতি দ্রুত বদলে দিয়ে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সে বছর মাও সেতুং দ্য গ্রেট লিভ ফরওয়ার্ড প্রকল্পে ঘোষণা দিলেন। সামাজিক ও অর্থনৈতিক এই প্রকল্পের লক্ষ্য ছিল সরকারি অর্থায়নে চাষবাদ তথা কৃষিকার্য পরিচালনা করার মধ্য দিয়ে দেশব্যাপী কৃষি শিল্পকে পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আওতাভুক্তকরণ। চীনকে কমিউনিস্ট সরকার ব্যবসায় রূপান্তরের অংশ হিসাবে ব্যক্তি পর্যায়ের ক্ষুদ্র চাষ আবাদকে নিষিদ্ধ করা হয়েছিল। কৃষি বিপ্লবকে সবল করতে অপ্রাণ চেষ্টা করা হচ্ছিল। তারা কৃষি শিল্পকে সম্মানিত করতে মাও সেতুংয়ের নেওয়া প্রাথমিক পদক্ষেপগুলো ছিল ফসল রক্ষা করা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে আসা রিপোর্টে বলা হয়েছিল, উল্লেখযোগ্য পরিমাণ ফসল খেয়ে ফলে আমাদের চারপাশে বসবাস করছে চড়ুই পাখির দল। আর তাই এই সমস্যার সমাধানে দেশ থেকে সব চড়ুই পাখি মেরে ফেলার নির্দেশ দিলেন মাও সেতুং। এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট দাহ কিংয়ের মতে, প্রাণীদের ব্যাপারে মাও সেতুং বিশেষ কিছু জানতেন না। তিনি কখনোই নিজের পরিকল্পনা নিয়ে কারোর সাথে আলোচনাও করতেন না, আবার কারোর মতামতের ধারও ধারতেন না। তিনি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছিলেন, এদেরকে মেরে ফেলা হবে। চীনা বিজ্ঞানীদের দেওয়া রিপোর্ট অনুযায়ী 1 বছরে প্রতিটি চড়ুই পাখি খেয়ে ফেলে প্রায় 4.5 কেজি শস্য দানা। তাহলে প্রতি 1 মিলিয়ন চড়ুই পাখি হত্যা করতে পারলে আনুমানিক 60,000 মানুষের খাদ্য সংস্থা করা সম্ভব হবে। প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনে দেশটি থেকে রাতারাতি চড়ুই পাখি বিলুপ্ত করে দেওয়া তো আর যেমন তেমন ব্যাপার না। তাই কিভাবে চড়ুই পাখি মারা যায় তা নিয়ে রীতিমতো গবেষণাও চালানো হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর ব্যাপক প্রচারণা চালিয়ে জনসাধারণকে তাদের দায়িত্ব জানিয়ে দেওয়া হলো। শেষমেশ পদ্ধতিটা দাঁড়ালো এমন যে প্রত্যেক নাগরিক নিকটবর্তী চড়ুই পাখির আবাসস্থল খুঁজে দিনভর পাখিগুলোকে তাড়া করে বেড়াবে। সকালে একসাথে বিকট শব্দের সৃষ্টি করবে, যেন ভয় পেয়ে পাখিগুলো কোথাও নামতে না পারে। এভাবে উড়তে উড়তে ক্লান্ত হয়ে যখন পাখিগুলো নিচে পড়ে যাবে তখনই ধরে মেরে ফেলতে হবে। শুরু হলো দ্য গ্রেট স্প্যারো ক্যাম্পিং। দেশপ্রেমের টানে দলে দলে চড়ুই নির্ধারণ কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়ল সকলে। সাংহাইয়ের একটি পত্রিকা সেই দিনটির বর্ণনা করেছিল এভাবে, 13 ডিসেম্বর সকালে সবখানে বেজে উঠল চড়ুই পাখির বিরুদ্ধে যুদ্ধের দামামা। বড় ছোট সড়কগুলিতে দেখা গেল লাল পতাকা, চারিদিকে উঠে রয়েছে অসংখ্য কাকতাড়ুয়া, কুশপুতলিকা। স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারি অফিসের কর্মী, কলকারখানার শ্রমিক, কৃষক, পিপলস, লিবারেশন আর্মি সকলেই ছুটে চলছে যুদ্ধের জয়গান গেয়ে। জিনসাং জেলায় রাতারাতি তৈরি করে ফেলা হয়েছে 80,000 কাকতাড়ুয়া ও লক্ষাধিক রঙিন পতাকা। মূলত যাদের বয়স কম তাদের ঘাড়ে এসে পড়েছে চড়ুই পাখি ধরা, চড়ুই পাখি তাড়া করা, বিষ দিয়ে মারার মতো কাজগুলো। আর বৃদ্ধ ও শিশুদের দেওয়া হয়েছে প্রহরীর দায়িত্ব। শহরের কলকারখানাগুলো শ্রমিকেরও এই যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছে। এর আগে অবশ্যই তারা দিনের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ করে নেবে বলে নিশ্চয়তা জানিয়েছেন। মানে দিনের বেলায় তাদের কাজকর্ম কমপ্লিট করে নিয়ে রাতের বেলায় চড়ুই পাখি ধরার কাজ করতেন। যেখানে মানুষের সংখ্যা তুলনামূলকভাবে কম সেসব জায়গাতে সুষ্ঠুভাবে যুদ্ধ কার্যক্রম পরিচালনা করার জন্য প্রায় 1.5 শতাধিক ফ্রি ফায়ার জোন স্থাপন করা হয়েছিল। নানয়াং গার্লস মিডল স্কুলের রাইফেল টিমকে পাখি শিকার করার উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গৃহিণীরা ঘর থেকে বেরিয়ে এসেছিলেন থালা, বাটি, হাঁড়ি, পিতল নিয়ে। চামচ বা লাঠির আঘাতে সেগুলোকে ঢোল বাজিয়ে
ব্যবহার করে নাগরিকের দায়িত্ব পালনের সচেষ্টা হয়েছিল তারা। চড়ুই পাখির বাসা নষ্ট করা, ডিম ভেঙে ফেলা, গুলি করা, বন্দি করে বিষ দিয়ে মেরে ফেলাই ছিল সেদিনকার বীভৎস কর্মসূচির মুখ্য অংশ। এভাবেই চড়ুই পাখির বিরুদ্ধে যুদ্ধ নেমেছিল সাংহাই শহরের বাসিন্দারা। হিসাব মতে রাত 8টা পর্যন্ত 1,94,432টি চড়ুই পাখির হত্যা করা হয়েছে। এ তো গেল কেবল হাইশায়ের হিসাব। ধারণা করতে পারে সারা দেশে হত্যা করা চড়ুই পাখির সংখ্যাটা তাহলে কত হতে পারে? countryEconomy.com অনুযায়ী 1958 সালে চীনের জনসংখ্যা ছিল 65,99,43,000। সেক্ষেত্রে প্রত্যেক নাগরিক যদি একটি করেও পাখি হত্যা করে থাকে, তাহলে সেদিন প্রাণ হারানো চড়ুই পাখির সংখ্যাটা হয়ে যায় প্রায় 659 মিলিয়ন। চীনে বহু বছর ধরে ইঁদুর, মাছি ও মশা নির্ধারণ কর্মসূচি চলেছিল। ফরপেস্ট ক্যাম্পেইন নামের এক প্রকল্প লক্ষ্য ছিল চীনা নাগরিকদের দৈনিক জীবনযাপনের পরিবেশকে আরও বেশি সুস্থ সমস্ত করে তোলা। মাও সেতুংয়ের সাংস্কৃতিক বিকল্পের অন্যতম ধাপ ছিল দেশে সাধারণের জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। কিন্তু চড়ুই পাখি নির্ধারণ করা হয়েছিল কেবলমাত্র কৃষিকেন্দ্রিকের উদ্দেশ্যে। প্রকৃতির প্রতিটি উপাদানই কোনো না কোনো শৃঙ্খলার অন্তর্ভুক্ত। এরা একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কোনোভাবে এই উপাদানগুলো কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে নষ্ট হয় পরিবেশগত ভারসাম্য। আর সব সময়ের মতো সেই ভারসাম্য ফিরিয়ে আনার গুরু দায়িত্বটাও প্রকৃতি নিজেই কাঁধে তুলে নেয়। চীনদের এমন নির্বোধ কর্মকাণ্ডের খেসারত দিতেও বেশি সময় লাগলো না। ধেয়ে এলো প্রাকৃতিক নির্মম আঘাত। প্রথমত, শস্যদানার পাশাপাশি চড়ুই পাখি নানা ধরনের পোকামাকড়ও খায়। চড়ুই পাখি বিলুপ্ত হয়ে যাওয়ার জ্যামিতিক হারে বেড়ে গেল সেসব পোকামাকড়ের সংখ্যা। এতে করে ফসলের ক্ষেত ছেড়ে যেতে লাগলো ক্ষতিকর পোকামাকড়ে। ফলস্বরূপ যে শস্য বাঁচানোর জন্য এত কিছু করা হলো, সেই শস্য গেল পোকামাকড়ের পেটে। খুব অল্প সময়ের মধ্যেই শস্য ভাণ্ডার খালি হয়ে গেল। সাধারণ মানুষের মজুর করা খাদ্যের ঘাটতি দেখা দিল। খাদ্য সংকটের মুখে পড়ল কোটি কোটি মানুষ। দেখা দিল দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ দ্য গ্রেট ফ্যামিন নামে পরিচিত। দুর্ভিক্ষ, খাদ্য ঘাটতির এসব ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এলো নতুন এক ধাক্কা, দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড প্রকল্প। দ্য গ্রেট লিপ ফরওয়ার্ড প্রকল্প শুরু হওয়ার পর 1959 সালে এপ্রিলে সরকারের পক্ষ থেকে জনগণের প্রতি লিস্ট বানানোর নির্দেশ দেওয়া হলো, যার মূল উদ্দেশ্য ছিল লৌহ শিল্পের প্রতিযোগিতায় মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে ধরে ফেলা। তৎকালীন সময়ে চীনের গৃহস্থলে কার্যে ব্যবহৃত হলো স্টিলের জিনিসপত্র। প্রতিটি বাড়ি থেকে লোহার পাত্র, থালা, বাটি, প্লেট বাজেয়াপ্ত করা হলো। জনগণকে বাড়ির উঠোনে স্টিল বানানোর নির্দেশ দেওয়া হলো। আরও বেশি ঝিমিয়ে গেল কৃষিকাজ। দুর্ভিক্ষ ততদিন মারাত্মক আকার ধারণ করছে। চীনা সরকারের অফিসিয়াল নথি অনুযায়ী খাদ্য সংকটে প্রাণ হারানো মানুষের সংখ্যা ছিল 15 মিলিয়ন। যদিও দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মতে সংখ্যাটা 45 মিলিয়ন কিংবা 78 মিলিয়নেরও বেশি